বিদেশে পাঠানোর নাম করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 7টি পরিবারের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। এমনকি দেয়া হয়েছে ভুয়া ভিসা। বিদেশ যেতে না পেরে টাকা ফেরত চাওয়ায় ভুক্তভোগীদের দেওয়া হচ্ছে হুমকি থামকি। পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী গ্রামের বাসিন্দা আলী আহমেদ বাবু বিভিন্ন সময় গ্রামের তরুণদের বিদেশ পাঠানোর কথা বলে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রতারিত এসব যুবককে নিউজিল্যান্ড, আলবেনিয়া, কিরগিজস্তান, ভিয়েতনামে পাঠানোর কথা বলে 5 লাখ থেকে 15 লাখ টাকা করে নেয় আলী আহমেদ বাবু। ভিসা পাঠালেও তা পরীক্ষা করে দেখা গেছে ভুয়া। ভুক্তভোগীরা টাকা ফেরত চাওয়ায় টালবাহানা করছে, এমনকি দিচ্ছে হুমকি। এলাকার সবার কাছ থেকে বিদেশের কথা বলে প্রায় 18 লাখ 19 লাখ করে নিছে। আমাদের থেকে 10.5 লাখ টাকা নিছে। নেওয়ার পরে এখন সে বিদেশে নেয়নি। 50,000 টাকা দিয়েছিলাম, 50 বাদ বাকি বেশি দিলে 8 টাকা বাদ বাকি টাকা বেশি বউ বেশি দিচ্ছে। আমরা বিদেশে যেতে পারি না বউ বেশি দেওয়ার কারণে, আর সে এই বাবদ আমাদের কোনো টাকা রিটার্ন করেনি। দ্রুত যাতে আমাদের টাকা পয়সা দেয় এবং তার এই প্রতারণা না করতে পারে এই জন্য তার বিচার চাচ্ছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পলাতক অভিযুক্ত। টাকা নিয়ে যদি বিদেশে না নিতে পারি তো এটা প্রতারণা না। একজন বিদেশে নিতে পারলে কয় মাস লাগে নিতে সর্বোচ্চ। খুব কষ্টে আছে এই টাকা পয়সা দিয়ে, অনেকে দেশ বাড়িও ছাড়ছে এই টাকার জন্য। টাকার জন্য আমরা আবেদন করি, তার জন্য শাস্তি আমাকে টাকাগুলো রিটার্ন ফেরত দেয়। অভিযোগের বিষয়ে কথা বলতে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি বাবুকে, সাড়া মেলেনি ফোন নম্বরে কল দিয়েও। এদিকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। মামলাও করা হয়েছে, হয়তো অরেঞ্জ চলে আসবে। ওই লোক নাই, আর মায়ের বললাম যে আপনারা জড়িত আছেন, আপনারা কিন্তু গ্রেফতার হয়ে যাবেন। দ্রুত আইনগত ব্যবস্থা চান ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির দ্বিতীয় দফা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। মঙ্গলবার বুধবারের পর রাত সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলা ও প্রতিটি উপজেলা নির্বাচন অফিসের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মণ্ডল। সৈকত, আজকের অবস্থান কর্মসূচি কেমন দেখছেন সেখানে? জি, যেমনটি বলছিলেন, বাগেরহাটের যে দ্বিতীয় দফায় কিন্তু টানা 3 দিনের যে জেলা নির্বাচন অফিস সহ সকল উপজেলা নির্বাচন অফিসের সামনে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা যে অবস্থান কর্মসূচি পালন করছে তার কিন্তু আজ তৃতীয় দিন। আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি যে নেতাকর্মীরা এসে 9টা তাদের কর্মসূচির সময় দেওয়া থাকলে 9টার ভিতরেই কিন্তু তারা এসে আসলে অবস্থান নিয়েছে। আমরা রয়েছি জেলা নির্বাচন অফিসের কার্যালয়ের সামনে। আমরা যদি একটু কথা বলি সর্বদলীয় সম্মিলিত কমিটির যে সদস্য সচিব রয়েছে তার সাথে। ধন্যবাদ। আজকে বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির শেষ দিনের জেলা নির্বাচন কমিশন অফিসের সামনে আমরা অবরোধ করে আছি। আজকে আমরা একদিন গতকালকে পর্যন্ত ছিল, আজকে বৃদ্ধি করেছি। আজকের এই অবরোধের পরে আমরা যেহেতু শুক্র শনিবার এই দিন আমাদের কোনো কর্মসূচি থাকবে না এবং পরবর্তীতে আমরা সর্বদলীয় জোটে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো পরবর্তী কর্মসূচি। তো আমাদের আপাতত আমরা স্বাক্ষর অভিযান চলবে, আমাদের গণস্বাক্ষর অভিযান আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এছাড়া অন্য কোনো আন্দোলন সংগ্রামে সেটা আমরা পূজার কারণে একটু লেট করব, পরবর্তী আমরা জানাবো। এই থেকে আমরা বার্তা দিতে আমরা চাই যে আমরা তো প্রতিদিনই অবরোধের মাধ্যমে এই থেকে আমরা বলতে চাই যে আপনারা বাগেরহাটে যে অন্যায় সিদ্ধান্ত নিয়েছেন, যে অবিচার করেছেন আমাদের প্রতি, আমাদের অধিকার ক্ষুণ্ণ করেছেন, এটা অবৈধ এবং মহামান্য উচ্চ আদালত আমাদেরকে যে 10 দিনের আপনাদেরকে রুল দিয়েছে এটা আমাদের প্রাথমিক বিজয় বলে মনে করি। সুতরাং ইসি আপনাদের এ থেকে সতর্ক হওয়া দরকার এবং আমাদের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করে যেন এই 3টি আসনের প্রজ্ঞাপন এটা প্রত্যাহার করে অবিলম্বে 4টি আসন প্রজ্ঞাপন জারি করবে। যেমনটি শুনছিলেন, আজ কিন্তু দ্বিতীয় দফায়
কর্মসূচি দিয়েছিল। আগামীকাল ও শুক্র ও শনিবার কিন্তু তাদের কোনো কর্মসূচি নেই। তারা এই এই অবস্থান কর্মসূচি শেষে তারা আবার জানিয়ে দেবে পুনরায় তাদের কোনো নির্দেশনা বা তাদের কোনো কিছু রয়েছে কিনা। তারা কিন্তু ইসিকে বারবার বলছে যে ইসি যদি তার যে প্রজ্ঞাপন জারি করেছে 4টি আসনকে 3টি আসনে পরিণত করেছে, এই প্রজ্ঞাপন যদি তিনি বাতিল করে পুনরায় যদি বাগেরহাটে 4টি আসন দিয়ে দেয়, তাহলে কিন্তু এই সর্বদলীয় সম্মিলিত কমিটির যে নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু আসলে যার যার অবস্থানে চলে যাবে। তারা কিন্তু এই ধরনের কর্মসূচি আর দিবে না। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ। স্বাগত, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকলেও একদিন সময় বাড়ায় নির্বাচন কমিশন এবং প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়ানো হয়। মনোনয়ন সংগ্রহ ও জমার কার্যক্রম চলবে বিকাল 5টা পর্যন্ত। এ পর্যন্ত নির্বাচনে মোট মনোনয়ন সংগ্রহ করেছেন 1162 জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে 528, ছাত্র হলে 454 এবং ছাত্রী হলে 180 জন। মনোনয়নপত্র বিতরণের পাশাপাশি চলছে প্রার্থীদের ডোপ টেস্টের কার্যক্রম। নরসিংদী সদরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে অন্তত 5 জন। ভোরে চরাঞ্চলের আলোকবালিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় 2024 সালের 5 আগস্টের পর আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। পাশাপাশি দলীয় কর্মসূচিতেও তারা পৃথকভাবে পালন করেন। এরই ধারাবাহিকতায় উভয় গ্রুপে সংঘর্ষে জড়ে এবং এতে গুলিবিদ্ধ হয়ে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে ইদন মিয়া নামের একজন মারা যায় এবং গুলিবিদ্ধ হয় অন্তত 5 জন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছে বিএনপির উভয় গ্রুপের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে। উজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামের নদ নদীর পানি গত 2 দিন কিছুটা কমলেও আজ থেকে আবারও বাড়ছে। পানি বাড়ে আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় উজানে নতুন করে ভারী বৃষ্টিপাত হওয়ায় তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এদিকে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় নদ নদীর তীরবর্তী ও নিচু এলাকার ফসলি জমি তলিয়ে প্রায় 200 হেক্টর ফসলের ক্ষেত পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষি বিভাগ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। যেমনটি বলছিলাম যে উজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামে আবারও কিন্তু ধরলা পানি বৃদ্ধি পেয়েছে। তো এ নিয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ আছে কিনা এই মোকাবিলায়? আসলে যে পানির বৃদ্ধির একটি ফোরকাস্ট দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, সেটি তারা জানাচ্ছিল যে আসলে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং দুধকুমারের পানি ওই অঞ্চলে মানে উজানের যে বৃষ্টিপাত সেটি আগামী 24 ঘন্টায় বাড়তে পারে, এটা এমনটা তারা জানাচ্ছিল। তারা বলতেছিল যে আসলে যে বৃষ্টিপাতের যে প্রবাহ, যেটি আসলে আভ্যন্তরীণ যদিও অনেকটা কম রয়েছে, কোথাও ক্ষেত্র বিশেষে কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, সেটি আসলে উজানের এর থেকে বহু গুণে বেশি রয়েছে। সে কারণে তারা একটা 24 ঘন্টার পানি বৃদ্ধির একটা পূর্বাভাস দিয়েছে। তো সেই পূর্বাভাসে তারা জানাচ্ছিল যে ব্রহ্মপুত্রের পানি যেহেতু কিছুটা বেশি রয়েছে, সে কারণে ধরলা এবং তিস্তা আর দুধকুমারের পানি সেটি যেহেতু উজানের ঢলে পানি বৃদ্ধি পাবে, সেটি ধীর গতিতে নামবে ব্রহ্মপুত্রের পানি বেশি থাকার কারণে। তো এই অঞ্চলে সেই সময় হয়তো তারা জানাচ্ছিল যে আসলে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এই পানিটা স্থায়ী থাকবে। এরপর হয়তো তারা নেমে যেতে পারে পানি। তো যদিও নেমে যেতে পারে, এই সময়ে যেহেতু বিপদসীমা অতিক্রম করার কারণে এই অঞ্চলে আসলে ক্ষণস্থায়ী হলেও একটি বন্যার সম্ভাবনা তারা জানাচ্ছিল যে এই সময়ের মধ্যে নদীর পাড়। এমনিতে আমরা জানি যে গত কয়েকদিনের পানি বৃদ্ধির ফলে যে দুপারে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিছু কাঁচা সড়ক তলিয়ে থাকায় সেখানে এমনিতে জনদুর্ভোগ রয়েছে। এছাড়া ফসলের ক্ষেত যেহেতু পানির নিচে তলিয়ে রয়েছে, সেই ফসলের বেশ খানিকটা ক্ষতি হবে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ। এবং কৃষকরাও জানাচ্ছিল যে আসলে যে মৌসুমের যে এই সময় এসে যে আসলে এই নষ্ট ফসলগুলো আবার নতুন করে সেখানে ফসল লাগানো তাদের সম্ভাবনা নেই। তারা জানাচ্ছিল যে আসলে যে ক্ষয়ক্ষতি হবে এটি পুষিয়ে নেওয়ার মতো আসলে সরকারিভাবে বা অন্যান্য কোনো ভাবে পুষিয়ে নেওয়ার মতো পরিস্থিতি এখনো আমরা দেখিনি। কৃষকরাও আসলে ধারণা করতে পারতেছে না যে এটি নষ্ট হয়ে গেলে তারা নতুন করে কিভাবে ঘুরে দাঁড়াবে সেটিও তারা এখনো জানে না। হয়তো এর পরবর্তী হয়তো কোনো পদক্ষেপ কোনো বিভাগ নিলে হয়তো সেটি তারা পুষিয়ে উঠতে পারবে। তো ইমাদ্রি
যেটি হয়েছে যে আসলে পানির বৃদ্ধির যে হারটা এটি আসলে গত আমরা দেখেছিলাম 3 দিন আগে যেটি বৃদ্ধি ছিল, আবার মাঝে একদিন বিরতিতে আবার বৃদ্ধি, এটি আসলে কিছুটা হলেও ভাবাচ্ছে নদীপাড়ের মানুষজনকে। তারা জানাচ্ছিল যে আসলে পানির একেবারেই যদি বৃদ্ধি পেত সেটি তাহলে তাদের একটা সেটির প্রস্তুতি থাকতো। এইভাবে কয়েকবার পানি থেমে থেমে বৃদ্ধি পাওয়া কমা সেটার কারণে তারা কিছুটা চিন্তিত নদীপাড়ের মানুষজন। তারা জানাচ্ছিল যে আসলে তাদের বেশ ক্ষতির মুখেই পড়তে পারে নদীপাড়ের মানুষজন। তো এই মাত্র পানি বৃদ্ধির এ ছিল আমার কাছে সর্বশেষ। তুহিন, ধন্যবাদ আপনাকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে দখল করে বানানো হয়েছে ময়লার ভাগাড়। মহাসড়কটির অন্তত 30 কিলোমিটার অংশের একাধিক স্থানে ফেলা হচ্ছে মিরসরাই পৌরসভার সব আবর্জনা। দুর্গন্ধে নাক চেপেও হাঁটতে পারছে না মানুষ। নানা রোগে স্থানীয়রা আক্রান্ত হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর এলাকায় গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। মহাসড়কের পাশে আবর্জনার স্তূপ হওয়ায় ভোগান্তিতে পথচারীরা। মিরসরাইয়ের অন্তত 4টি স্পটে প্রতিনিয়ত ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। প্রচণ্ড দুর্গন্ধে নাক চেপে ধরে চলাও দায়। দূষণে স্বাস্থ্য ঝুঁকিতে যাত্রী ও পথচারীরা। এছাড়া আবর্জনার স্তূপে দেয়া আগুনের ধোঁয়ায় ঘটছে দুর্ঘটনা। এখানে আমাদেরকে গাড়িটা এখানে আসার পরে স্লো করতে হয়। যখন স্লো করার পরে এখানে এই স্মেলটা যখন নাকে আসে, এখানে মানে 1 মিনিট দাঁড়ানোর মতো কোনো সাধ্য নাই। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মিরসরাই, বারৈহাট ও সীতাকুণ্ড পৌরসভার মেয়ররা চলে যায় আত্মগোপনে, যার ফলে স্থবির হয়ে পড়ে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, মন্ত্রণালয়কে এ বিষয়ে জানানো হলেও স্থায়ী সমাধানের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। স্থায়ী সমাধানের তো আমরা দেখছি না। এর আগে একবার কথা হয়েছিল একটা জায়গা নিয়ে, পর আর এটা নিয়ে মন্ত্রণালয় থেকে আর কিছু জানায়নি আমাদেরকে। আগে মুভমেন্ট হয়েছিল, এই এখন পর্যন্ত এটা পেন্ডিং আছে। দূষণ রোধে কার্যকরী উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। সঞ্জিদুর আলম সজীব, ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় সবজি বাজারে এসেছে স্বস্তি। প্রতিটি সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা। তবে বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজ। গেল সপ্তাহে শীতকালীন আগাম সবজি বাজারে আসতে শুরু করায় কিছু সবজির দাম কমেছে। গত সপ্তাহের তুলনায় বেগুনের দাম 10 টাকা বেড়ে 90 টাকায় বিক্রি হচ্ছে। করলা, শিম, লাউ, পটল দাম আগের মতোই। কাঁচা মরিচের দাম কেজিতে 80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। কিছুটা ঊর্ধ্বগতি মাছ ও মাংসের বাজার। পেঁয়াজ, আদা, রসুন ও আলুর দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও আমিষের বাজার বাড়তি। ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা বেড়ে 240 টাকা, সোনালী মুরগি 310 থেকে 20 টাকা, আর প্যারিস মুরগি বিক্রি হচ্ছে আগের মতো 450 টাকায়। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল। সরবরাহ কমে যাওয়ায় মাছ কেজি প্রতি 50 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে কাঁচা বাজারের তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, বলা হচ্ছে কেজিতে 10 টাকা 15 টাকা করে কমেছে বেশ কিছু সবজির দাম, কিন্তু আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে বাড়তি দামই এখনো বহাল রয়ে গেছে। বাজারে কেমন দেখছেন সরজমিনে? হিমাদ্রি, আমরা সকাল 7টার সময় যখন এই চুয়াডাঙ্গার বড় বাজারের নিচের যে কাঁচা বাজারটি রয়েছে সেখানে আমরা এই চিত্রই দেখেছিলাম, কিন্তু সময় যত গড়িয়েছে সবজির বাজারে কিন্তু দাম বেড়েছে। আমরা সকালে যে সবজি সিম সকালে 100 টাকা বিক্রি দেখেছি, এখন কিন্তু সেই সিম বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা, অর্থাৎ প্রায় 40 টাকা কেজিতে বেড়েছে। এছাড়া আমরা দেখেছি কিন্তু কাঁচা বাজারের ঝাঁজ কিন্তু বেশ বেড়েছে। গত সপ্তাহে কাঁচা যে ঝাল রয়েছে, কাঁচা মরিচ, সেই কাঁচা মরিচ বিক্রি হয়েছিল 120 টাকা, সেটি আজকে বেড়ে 180 থেকে 200 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পটলের দাম গত সপ্তাহে যেরকম ছিল স্থিতিশীল, আজকে সেরকমটি রয়েছে। এছাড়া কিন্তু আমরা লাউ, পটলের দাম কিন্তু সে অবস্থায় রয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানে যে মাছ বাজারটি রয়েছে সেই মাছ বাজারে গিয়ে দেখেছি সেখানে কিন্তু মাছের সরবরাহ কম থাকায় গত সপ্তাহের তুলনায় আজকে কিন্তু 50 থেকে 100 টাকা কিন্তু বেশি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ।
এছাড়া কিন্তু আমরা ডিমের বাজারে গিয়েছি। ডিমের বাজারে কিন্তু বেশ গত সপ্তাহের চেয়ে কিন্তু 20 থেকে 30 টাকা প্রতি কেসে দাম বেড়েছে। গত সপ্তাহে 280 টাকা থেকে 300 টাকা কেস বিক্রি হয়েছে যে ডিম, সেই ডিমটি আজকে 300 থেকে 300 টাকা কেজি 320 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু আমরা মাংসের বাজারে গিয়েছি। মাংসের বাজারে বিশেষ করে গরুর মাংস 750 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 950 থেকে 1000 টাকা এবং ব্রয়লার মুরগির যে দাম, বিশেষ করে সোনালী মুরগি, সেই গত সপ্তাহে যে দামটি ছিল এই সপ্তাহে সেই দামটি রয়েছে। আমরা কিন্তু ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি। ক্রেতাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ক্রমেই কিন্তু সবজির যে দাম সেটা বাড়ছে। এছাড়া কিন্তু বিক্রেতারা যেটি বলছে, গত কয়েকদিন টানা বৃষ্টিতে চুয়াডাঙ্গায় যে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে কিন্তু যে সবজি যে সরবরাহ সেটা কমে আসায় কিছুটা ঊর্ধ্বগতি সবজির বাড়ে। তো হিমাদ্রি, এই ছিল চুয়াডাঙ্গা থেকে কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সেলিম আপনাকে যুক্ত হওয়ার জন্য। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে 2022 সালে উদ্বোধন করা হয় জাদুঘর, কিন্তু 3 বছর পার হলেও এখনও জনসাধারণের জন্য উন্মুক্ত হয়নি জাদুঘরটি। দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে ভবনটি, সেই সাথে বিভিন্ন সরঞ্জাম নষ্টের পথে। তবে কর্তৃপক্ষ বলছে জাদুঘরটি নতুন করে সংরক্ষণে নেওয়া হচ্ছে উদ্যোগ। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সামনে নৃগোষ্ঠীদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে জাদুঘরটি নির্মিত হলেও বন্ধ আছে কার্যক্রম। 2022 সালের ফেব্রুয়ারিতে ভবনটি উদ্বোধন করা হলেও 3.5 বছরেও উন্মুক্ত করা হয়নি সর্বসাধারণের জন্য। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে ভবন ও ভেতরে সংরক্ষণে থাকা নৃগোষ্ঠীর ব্যবহৃত নানা উপাদান। জাদুঘরটা হওয়ার পর থেকে এটা কখনো তালা খুলছে বিদায় আমার মনে পড়ে না। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে জাদুঘরটা অন্য জেলার কোনো জাদুঘরে স্থানান্তর করতে হবে। এভাবে অযত্নে অবহেলায় ফেলে না রেখে সেগুলো সকলের জন্য উন্মুক্ত করা উচিত। সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, যাতে অন্তপক্ষে বাইরে পর্যটকরা আসেও যেটা দেখতে পারে, বুঝতে পারে এবং এটা উপলব্ধি করতে পারে আমাদের সংস্কৃতি কেমন ছিল। কর্তৃপক্ষ জানায়, শিগগিরই জাদুঘরটি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে, যা দৃশ্যমান হবে আগামী বছরেই। নিয়োগ দেওয়া হবে পর্যাপ্ত জনবলও। চেষ্টা করছি যে এটাকে একটু সাজানোর, ব্যবহার উপযোগী করার। ইতিমধ্যে কিছু উদ্যোগ নিয়েছি ভবনটিকে ব্যবহার উপযোগী করার জন্য। এই জাদুঘরের জন্য এটা অবশ্যই আমরা সহযোগিতা করব। অচিরে আমরা যেন একটা সুন্দর একটা জাদুঘর দেখতে পাই। জনবলের জন্য এখানের কর্মকর্তাকেও বলা হয়েছে এটা কার্যকর করে নিয়ে আসতে আমরা সহযোগিতা করব। জাদুঘরটি চালু হলে ঐতিহ্য সমৃদ্ধ বৈচিত্র্যময় নৃগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য যেমন সংরক্ষণ হবে, তেমনি বাড়বে পর্যটকদের পদচারণাও, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো উপলক্ষে গোপালগঞ্জ ও দিনাজপুরের মন্দিরগুলোতে শুরু হয়েছে নানা আয়োজন। পুজো উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে প্রতিমা শিল্পীরা বলছেন, প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও বাড়েনি তাদের মজুরি। গোপালগঞ্জ জেলায় এবার 1285টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। খড় ও মাটি দিয়ে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন রং তুলির শেষ আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তোলার অপেক্ষায় শিল্পীরা। এবারের পূজায় ব্যতিক্রমী ধারা আনতে আলোকসজ্জা, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও মজুরি কম বলে অভিযোগ প্রতিমা শিল্পীদের। মাল জিনিসের যে দাম, সেই হিসেবে প্রতিমায় মূল্য সেটা পাচ্ছি না। লোকের বেতন দিতে হয় বা নিজে চলতে হয়, রং কিনে লাগে। আমাদের ন্যায্য মূল্য আমরা পাই না। আমরা প্রসাদের ব্যবস্থা করব এবং আলোকসজ্জা করব। অষ্টমী পূজায় আমাদের এখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এরই মধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। প্রত্যেকটি পূজা মণ্ডপে অথবা মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কমপক্ষে 6 জন করে আনসার সদস্য থাকবেন। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য যা যা করণীয় জেলা প্রশাসন গোপালগঞ্জ থেকে সকল কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে দিনাজপুরে দুর্গোৎসবকে সামনে রেখে চলছে প্রতিমা তৈরির কাজ। এবার 1241টি মণ্ডপের কোনোটিতে প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে, আবার কোনোটিতে চলছে রং তুলির আঁচড়। কারিগররা বলছেন, প্রতিমা তৈরির সব উপকরণের দাম বাড়লেও তাদের মজুরি বাড়েনি। গতবারের তুলনায় এবারে প্রতিমার আর কি বাজেট কম। প্রতিমা মাঝে যে সমস্ত জিনিস লাগে সেগুলোর দাম অনেক বেশি, সেই তুলনায় আগের অনুযায়ী
প্রতিমার দাম তেমন একটু বাড়ে নাই। পূজা উদযাপন কমিটি বলছে সুষ্ঠুভাবে দুর্গাপূজা অনুষ্ঠানে কাজ করছে কমিটি। এখানে সম্মিলিতভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে এবং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে পূজা সুষ্ঠু সুন্দরভাবে পালনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রতিবারের মতোই এবারও অসাম্প্রদায়িক চেতনায় উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব পালন করবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পুজো উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কোটালীপাড়ার কালীগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত বাবুর খালের 2 কিলোমিটার এলাকা জুড়ে এই নৌকা বাইচ হয়। গোপালগঞ্জ, মাদারীপুর ও বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের 10টি সরেঙ্গা, ছিপ, কোষা ও বাজারি নৌকা এই বাইচে অংশ নেয়। বিকাল 3টা থেকে নানা সাজে সজ্জিত দৃষ্টিনন্দন এই নৌকা বাইচ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যায়। বাড়তি আকর্ষণ ছিল নৌকায় নৌকায় মেলা। বিভিন্ন বয়সী লোকজন এই নৌকা বাইচ উপভোগ করেন। বিশ্বকর্মা পূজা উপলক্ষে এই অঞ্চলের সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে স্বেচ্ছায় এই আনন্দ উপভোগ করে।